প্রিয় ছাত্র ছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কারণে যে এই চ্যানেলে তোমরা অনেক কিছু পাবে যদি চ্যানেলে পরপর ভিডিওগুলো দেখো অধ্যায় ধরে ধরে। আমরা গতদিন 6 অধ্যায়ের আমরা প্রশ্ন দিয়েছিলাম। আজকে আমরা যে প্রশ্নটা দিচ্ছি 5 নম্বর অধ্যায়। দেখো কিছু প্রশ্ন রেখেছি, শর্ট প্রশ্ন, যে শর্ট প্রশ্নগুলো তোমাকে কিন্তু করতেই হবে। প্রথম দেখো যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে প্রতিষ্ঠা করেছে? 1921 সালে। কেন প্রতিষ্ঠা করেছে? যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন মানুষের এই ভেতরের আরেকটা মানুষ আছে, মানুষের অভ্যন্তরে আরেকটি মানুষ আছে, সেই মানুষের সঙ্গে প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত ঘটানো, মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন ঘটানো, মানুষের সঙ্গে প্রকৃতির সংযোগ স্থাপন ঘটানো, মানুষের সঙ্গে প্রকৃতির হৃদ্রতা ঘটানো। এবং আর কি উদ্দেশ্য ছিল বিশ্বভারতীর? এইখানে সে ছেলে মেয়েদের কৃষির সঙ্গে, কৃষি ব্যবস্থার সঙ্গে এবং এইখানে হাতের কাজ সেটার সঙ্গে পরিচয় ঘটানো। অর্থাৎ কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, পুঁথিকেন্দ্রিক পাঠ্যক্রম, এই দুটোই ব্যবস্থাপনা ছিল বিশ্বভারতীর সঙ্গে। এই উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ 1921 সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এই বিশ্বভারতী প্রতিষ্ঠার পরপরই আমরা দেখব যে এই প্রতিষ্ঠানটি কেন্দ্র সরকার অধিগ্রহণ করে নেবে, তোমরা জানো। এবং এখানকার বিধুশেখর ভট্টাচার্য, রথীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, অমর্ত্য সেন, এদের মতো সত্যজিৎ রায়, এদের মতন বিখ্যাত লোকেরা, ব্যক্তিত্বরা এই প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু জড়িয়েছিলেন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে কেন প্রতিষ্ঠা হয়? দেখো, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠা হয় 1906 সালে। বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে সারা বাংলা যখন উত্তাল, তখন স্বদেশী এবং বয়কট আন্দোলনের পাশাপাশি কিছু কিছু জাতীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। সেই জাতীয় প্রতিষ্ঠানের মধ্যে এই প্রতিষ্ঠানটি অন্যতম। এবং কি উদ্দেশ্যে? যে এইখানে যে সমস্ত ছাত্ররা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিল, স্বদেশী এবং বয়কট, পিকেটিং, হরতাল, মিছিল, মিটিং, সভা সমাবেশ, তাদেরকে সেই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত করা হয়েছিল, তাদেরকে সেই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। যে সমস্ত অধ্যাপক, যে সমস্ত শিক্ষকরা বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে এই যারা শিক্ষকতা করতেন, তারাও এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেও কিন্তু বহিষ্কার করা হয়েছিল। কারণ ব্রিটিশ সরকার চায়নি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জোরদার হোক, হিংস্র রূপ নিক, ব্রিটিশ বিরোধী আন্দোলনটার মধ্য দিয়ে ব্রিটিশদের ভিত কাঁপিয়ে দিক, এটা কখনো চায়নি। তাই এই বহিষ্কৃত ছাত্রদের শিক্ষা দেওয়ার জন্য পাল্টা যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেটাই কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ। এবং তোমরা শুনলে অবাক হবে, সেই সময় বিপ্লবী অরবিন্দ ঘোষ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের তিনি 750 টাকা মাইনে পেতেন। 750 টাকা মানে বর্তমান দিনে কয়েক হাজার টাকা সমান। সেই টাকার চাকরি এবং সেই সুন্দর জীবন ত্যাগ করে তিনি এসেছিলেন কলকাতায়, এবং কলকাতায় এসে বিনা পারিশ্রমিকে তিনি এখানের অধ্যাপক রূপে তিনি কাজ করছেন, এই বিপ্লবী অরবিন্দ ঘোষ, তোমরা জানো। পরের প্রশ্ন, যে কার্লাইল সার্কুলার কি আর কেন প্রতিষ্ঠা হয়েছিল জাতীয় শিক্ষা পরিষদ? আরেকটু বলে দিই, দেশের সাহিত্য, দেশীয় সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, এইগুলোর উন্নতি করা এবং সেই সঙ্গে বিজ্ঞান কলাবিদ্যা কারিগরি বিদ্যার প্রসার ঘটানো, মনে থাকে যেন। পরের প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? বাংলার স্বদেশী আন্দোলন এবং বয়কট আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে R.W. কার্লাইল, ইনি হচ্ছেন ব্রিটিশ বিচারপতি R.W. কার্লাইল। তিনি কি করলেন? তিনি তার একটা নির্দেশনামায় বললেন যে সমস্ত ছাত্রছাত্রীরা
এই স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করবে তাদেরকে কার্লাইল এই সার্কুলারের মধ্য দিয়ে তাদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে। বুঝা গেল কি বললাম? কারণ বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের প্রধান মুখ ছিল ছাত্র, প্রধান মুখ ছিল শিক্ষক কুল। এরাই আন্দোলনগুলোকে সংগঠিত করত, এরাই আন্দোলনগুলোকে পরিচালিত করত এবং এরাই ব্রিটিশ বিরোধী বিভিন্ন জায়গায় পিকেটিং থেকে শুরু করে শোভাযাত্রা, মিছিল, হরতাল, বয়কট সব কিছুতেই এরা প্রধান মুখ ছিল। এই প্রধান মুখগুলোকে ছেড়ে ফেলেবার জন্যে, এই প্রধান মুখগুলোকে ধ্বংস করবার জন্যে R.W. কার্লাইল তিনি সার্কুলার জারি করলেন যে ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন, ব্রিটিশ বিরোধী কোনো স্লোগান, ব্রিটিশ বিরোধী কোনো সভা সমিতি, মিছিল, মিটিং যদি কোনো অধ্যাপক এবং ছাত্ররা করে তাহলে তাদেরকে সেই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে। উদ্দেশ্য আন্দোলন স্তীমিত করা, আন্দোলন ধ্বংস করে দেওয়া। জাইলোগ্রাফি পদ্ধতি কি? জাইলোগ্রাফি পদ্ধতি কাঠ ও বা পাথরের ব্লক, এরকম চারকোনা ব্লক তোমরা দেখেছো, যেমন ইট ভাটা দেখো ইট তৈরি করে ব্লকের মধ্যে দিয়ে, ঠিক এটাকে ব্লক বলা হয়। তো বয়লয় ক ব্লক, এই ব্লক একটা ওই মুদ্রণ শিল্পের একটা ব্লক, এইরকম যেটা কাঠ, এই পাথর এবং যেটা কাঠ দিয়ে তৈরি করা হতো, এটাকে বলা হয় জাইলোগ্রাফি। এটি 8ম শতকে চীনে প্রথম এই জাইলোগ্রাফি আমরা দেখতে পাই। পরের প্রশ্ন, মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়? আমরা সবাই জানি মুদ্রণ শিল্পের জনক পৃথিবীতে জোহানেস গুটেনবার্গ, জার্মানির প্রসিদ্ধ ব্যক্তি, এবং তার হাত ধরে সারা পৃথিবীতে উন্নত মানের ছাপাখানা যন্ত্র আবিষ্কার হলো, ছাপাখানা বসলো, এই রকম সাহিত্য আমাদের হাতে চলে এলো। যে সাহিত্য মানুষ পড়তে পারত না, যে জ্ঞান মানুষ গ্রহণ করতে পারত না, আলোকে আলো, অন্ধকারকে অন্ধকার বলে মানুষ বুঝতো না, যা বলতো ধর্মীয় প্রচারকরা, ধর্মীয় গুরুরা, সমাজপতিরা, মানুষেরা হা করে শুনতো আর মেনে নিত। কিন্তু আমরা এবার দেখলাম রাতকে রাত, কালোকে কালো বলবো, তখনই যুক্তি দিয়ে বিচার করে পরীক্ষা করে, এবং সেটা আসবে একমাত্র শিক্ষা মধ্য দিয়ে। শিক্ষা আনবে চেতনা। তো সেই শিক্ষাটা আনতে গেলে আমার বইপত্র হাতে থাকা দরকার আছে। তো বইপত্র পেতে গেলে এই মুদ্রণ, এই ছাপাখানার উন্নত রূপ দরকার। তাহলে উন্নত রূপ যিনি নিয়ে আসলেন এই পৃথিবীতে, তিনি হচ্ছেন জোহানেস গুটেনবার্গ। মনে থাকে জানো। এছাড়া আমরা দেখেছিলাম হীরক সূত্র, যেটা চীন থেকে প্রকাশিত হয়েছিল। আমরা 6 নম্বর অধ্যায়ে বলেছিলাম আমাদের প্রশ্নের মধ্যে দিয়ে। তো সেইখানে দাঁড়িয়ে ছাপাখানার উন্নত রূপ এই পৃথিবীর বুকে যিনি নিয়ে আসলেন, জোহানেস গুটেনবার্গ, জার্মানির বিখ্যাত ব্যক্তিত্ব। এবং এর ফলে মুদ্রণ যন্ত্রে বিপ্লব শুরু হয়ে গেল। মানুষের হাতে বিভিন্ন ধর্মগ্রন্থ আসতে আর কোনো অসুবিধা হলো না। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কি? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 1902 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা মুখোপাধ্যায়। রামরাম বসু কে ছিলেন? রামরাম বসু ছিলেন শ্রীরামপুর ত্রয়ীর অন্যতম উইলিয়াম কেরির মুন্সি। শুধু কি মুন্সি বলে পরিচিত না, রামরাম বসুর বিখ্যাত একটা বই আমরা পাই, প্রতাপাদিত্য চরিত্র। এবং রামরাম বসু তিনি কিন্তু শ্রীরামপুর যে কলেজ, সেই কলেজের তিনি কিন্তু অধ্যাপকও ছিলেন। শান্তিনিকেতনের আদর্শ কি ছিল? শান্তিনিকেতনের আদর্শ কি? শান্তিনিকেতনের আদর্শ ছিল, যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, উদ্দেশ্য ছিল প্রাচীনকালের ঋষিরা যেমন একদম নিভৃতে নিরালায় বসে ধর্মীয় উপাসনা করা, ঠিক তেমনি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ব্রাহ্ম ধর্মের উপরে তিনি উপাসনা করবার জন্য ধর্মীয় চিন্তা ভাবনা একদম নিভৃতে নিরালায় সেটাকে তিনি আরাধনার মধ্য দিয়ে আনবার জন্যে ঠিক এই ভুবনডাঙ্গায় তিনি জমি কিনে সেখানে প্রতিষ্ঠা করেছিলেন এই শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম। পরবর্তীকালে নামটা চেঞ্জ হয়ে 1901 সালে রবীন্দ্রনাথ নাম দেন শান্তিনিকেতন। তাহলে মূল উদ্দেশ্য কি? প্রাচীন ঋষিদের মতো, আর্য ঋষিদের মতো তপবনের শিক্ষা লাভ, যে তপবনের মধ্য দিয়ে আর্য ঋষিগণ তপস্যা করত, জ্ঞান লাভ করত, ঠিক তেমনি
এই রবীন্দ্রনাথ ঠাকুর এই বোলপুরে, এই শান্তিনিকেতনে, এই ভুবনডাঙ্গাতে এই আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে তপবনের মাধ্যমে, সেই আশ্রমিক শিক্ষার মাধ্যমে দেহ মনের প্রকৃতির একটা সুষম সমন্বয় তৈরি করা আর প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীর নিবিড় যোগাযোগ স্থাপন করা। ঊনবিংশ শতকে প্রকাশিত দুটি শিশু শিক্ষা বিষয়ক গ্রন্থের নাম বলো। ঊনবিংশ শতকে প্রকাশিত দুটি শিশু শিক্ষা বিষয়ক গ্রন্থের নাম বলো। কি কি আমরা জানি? বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, এগুলো আমরা জানি। আচ্ছা, এগুলো বর্ণ পরিচয় কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। লসনের কি ছিল? পশ্চাবলী। আবার লসনের আরেকটা বই ছিল, সেটা হচ্ছে লিপি ধারা। এন্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠা কে করেছিল? এটির উদ্দেশ্য কি ছিল? দেখো, যখন কার্লাইল সার্কুলার জারি করলো, R.W. কার্লাইল, ইংল্যান্ডের বিচারপতি, বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনকে ধ্বংস করবার জন্য, তখন কিন্তু বাঙালি বসে ছিল না। কারণ বাঙালি বসে থাকা শ্রেণী নয় বা জাতি নয়, এর কিন্তু উদার মস্তিষ্ক আছে, বিচার আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, মেধা আছে। তো সেই মেধাকে অবশ্যই কাজে লাগাবে এবং হিংসার বিরুদ্ধে এবং আন্দোলন করার ক্ষেত্রে পিছু পা হয় না, হিংসার বিরুদ্ধে লড়তেও কিন্তু পিছু পা হয় না। তো এখানে 1905 সালের 4 নভেম্বর এই এন্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন দুই বিখ্যাত ব্যক্তি, কৃষ্ণ কুমার মিত্র এবং শচীন্দ্র কুমার বসু। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে সমস্ত ছাত্রদের বহিষ্কার করে দেওয়া হবে, সেই সমস্ত ছাত্রদের শিক্ষার দায়িত্ব নেওয়া হবে, সেই সমস্ত ছাত্রদের অভিভাবক যারা শিক্ষার জন্য তার সন্তানকে শিক্ষালয়ে পাঠিয়েছিল, আজ তারা বহিষ্কৃত, তাহলে তাদের লাইফটা কি হবে? তারা কি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকবে? তারা কি উচ্চ শিক্ষার দোরগোড়ায় পৌঁছাতে পারবে না? তাদের স্বপ্ন কি সার্থক করতে পারবে না? অবশ্যই পারবে। এবং তার জন্য এন্টি সার্কুলার সোসাইটির মধ্য দিয়ে তাদেরকে শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কবে প্রকাশিত হয়? সবাই জানো, 1855 সাল। অব্যক্ত গ্রন্থের লেখককে? এটাও জানো, জগদীশ চন্দ্র বসু। কোন বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির সঙ্গে শিক্ষা দেওয়া হতো? কোন বিশ্ববিদ্যালয়? সেটা হচ্ছে শান্তিনিকেতনে। বাংলার প্রথম মুদ্রণ শিল্পীকে? চার্লস উইলকিন্স। এবং এরপরে দেখো আরো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো কি কি? কাকে বাংলার গুটেনবার্গ বলা হয়? চার্লস উইলকিন্সকে। কারণ তিনি ছিলেন টাইপোগ্রাফার, অক্ষর ঢালাইয়ের বিশেষজ্ঞ এবং অনুবাদ বিশেষজ্ঞ। বাঙালিদের মধ্যে কে প্রথম বিজ্ঞান মনস্ক উপলব্ধি করেছিলেন? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, কবে কার উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? 1914 সালের 27শে মার্চ। আমরা জানি আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগী। তারকনাথ পালিত স্মরণীয় কেন? বিখ্যাত ব্যক্তিত্ব তারকনাথ পালিত বিশিষ্ট শিক্ষা দরদী ছিলেন এবং তিনি ছিলেন আইনজীবী। তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1914 সালে কলকাতা বিজ্ঞান কলেজ। এরপরে হচ্ছে কবে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়? এই তারকনাথ পালিতের উদ্যোগে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই। পরের প্রশ্ন, আইএসিএস কে প্রতিষ্ঠা করেছিলেন? মহেন্দ্রলাল সরকার। আইএসিএস 1876 সালে। এবং এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য ছিল বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটা, এর উদ্দেশ্য ছিল বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো। এখানে সবাই এসে বিজ্ঞান বিষয়ক চর্চা বা অনুশীলন করবে। কেস্টোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন কে? জগদীশ চন্দ্র বসু। অব্যক্ত গ্রন্থের লেখককে? জগদীশ চন্দ্র বসু। বিনা তারে এক ঘর থেকে আরেক ঘরে সংবাদ পৌঁছে দেওয়া কাজ করেছিলেন কে? জগদীশ চন্দ্র বসু। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির সদস্যপদ লাভ করেছিলেন কে? জগদীশ চন্দ্র বসু। তাহলে এই প্রশ্নগুলো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। আমরা নেক্সট দিন 4 নম্বরের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা আলোচনা করব। পরীক্ষা চলে এসেছে, আমরা জানি 1 তারিখ থেকে আমাদের পরীক্ষা, এবং তার আগে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে এই মনে করে ভিডিওটা দেয়া। যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবে। ধন্যবাদ।